সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। ক্লাস রুটিন অনুযায়ী প্রতিদিনের নাই ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা তোমাদের নির্দিষ্ট খাতা এবং কলম নিয়ে রসায়ন ক্লাসে উপস্থিত হয়েছ। সংযুক্ত সকলকেই স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশফাকুল্লাহ সেকিন, ইনস্ট্রাক্টর নন টেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। তোমরা তোমাদের যাদের জন্য এই ক্লাসটা, প্রথম পর্ব ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও ইলেকট্রোমেডিক্যাল, তৃতীয় পর্ব সিভিল, পাওয়ার, কম্পিউটার ও মেকাট্রনিক্স। আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, অরবিট এবং অরবিটাল। প্রথম অধ্যায়ের আলোচনায় আমরা আছি। গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি বেশ বিস্তৃত। আমরা এই প্রথম অধ্যায়টা আর কিছু ক্লাস হবে, তারপরে আমরা অন্য অধ্যায়ে যাব। তো আজকের আলোচ্য বিষয় হলো কোয়ান্টাম সংখ্যা, অরবিট এবং অরবিটাল। কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে সকল বিষয় দ্বারা পরমাণুতে ইলেকট্রন কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের, অর্থাৎ একটা পরমাণু আমরা জানি যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথ বা অরবিটাল থাকে সেখানে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই ইলেকট্রনের যে সকল কক্ষপথ দিয়ে আবর্তন করে বা ঘূর্ণায়মান থাকে সে সকল কক্ষপথের বিভিন্ন নির্দেশনা, অর্থাৎ সেই কক্ষপথ থেকে নিউক্লিয়াসটা কত দূরে, এই দূরত্বের অনুযায়ী তাদের আকার নির্ভর করে। কারণ আমরা জানি যে যদি নিউক্লিয়াস থেকে কক্ষপথ কাছে থাকে তাহলে তার আকার ছোট হয় এবং কম দূরবর্তী হয় নিউক্লিয়াস থেকে। তো এই সকল বিষয়গুলো, কক্ষপথের যে বিভিন্ন বিষয় আছে, এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা এগুলো জানতে পারি। তো এগুলোকে কোয়ান্টাম সংখ্যাকে 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে বিভাজ্য। আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয়। সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, একে এল, স্মল এল দ্বারা চিহ্নিত করা হয়। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 3 হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একে এম দ্বারা চিহ্নিত করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা একে এস দ্বারা, স্পিন কোয়ান্টাম নাম্বার এস দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা দেখলাম 4 ধরনের: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার বিস্তারিত আমরা আলোচনায় আসি। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। শক্তি স্তরের আকার একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যথাক্রমে
1 2 3 4 প্রভৃতি পূর্ণ সংখ্যা হয়, এটা অপূর্ণ বা ফ্র্যাকশনাল কোনো নাম্বার হয় না, এটা পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 ইত্যাদি হয়ে থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধি হলে নিউক্লিয়াস হতে প্রধান স্তরের দূরত্ব এবং শক্তি স্তরের আকার বৃদ্ধি পায়। দূরত্ব বৃদ্ধি পায়, সাথে সাথে তার আকারও বৃদ্ধি পায়। অর্থাৎ বোরের মতবাদ অনুসারে n=1 হলে প্রথম শক্তি স্তর বা কে সেল, এই প্রথম শক্তি স্তরের আরেকটা চিহ্নিত করা হয় লেটার দ্বারা, সেটা ক্যাপিটাল লেটার কে, প্রথম যে শক্তি স্তর। যখন n এর মান 1 হয় তখন প্রথম শক্তি স্তর, এবং এই প্রথম শক্তি স্তর এই কে সেল বলে। n=2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল সেল বলা হয়। n=3 এবং n=4 হলে যথাক্রমে এম ও এন ইত্যাদি শক্তি স্তর বোঝায়। যে কোনো প্রধান শক্তি স্তর সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা জানি যে একটি শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এখানে এন হচ্ছে শক্তি স্তরের যে কততম শক্তি স্তর, এই এন এর মান। অর্থাৎ এন এর মান যদি 1 হয় তাহলে আমরা দেখতে পারি যে এখানে দুইটি, এর মান দাঁড়ায় 2, অর্থাৎ প্রথম শক্তি স্তর কে সেলে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। n যদি 2 হয় তাহলে 2n² এর মান হয় 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে থাকে 2s এবং 2p। সেক্ষেত্রে s 8টি মোট ইলেকট্রন প্রবেশ করতে পারে। অর্থাৎ n এর মান যদি বেশি হয় তাহলে ইলেকট্রন ধারণ সংখ্যাও বেশি হবে। অর্থাৎ কক্ষপথের আকার বা প্রধান শক্তি স্তরের নাম্বার যদি বেশি হয় তাহলে ইলেকট্রন ধারণ সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এই সূত্র অনুযায়ী। তাহলে আমাদের প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমরা দেখলাম যে এর মান যদি বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে দূরত্ব, নিউক্লিয়াস থেকে তার দূরত্ব এবং সেই কক্ষপথের আকার বড় হয়। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা সূচিত করা হয়, প্রকাশ করা হয়। বোরের মতে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তিত হয় বৃত্তাকার পথে। 1916 খ্রিস্টাব্দে আর্নল্ড সোমারফিল্ড বোরের মতবাদের সংশোধন করে বলেন যে সকল ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তিত হয় না, কোনো ইলেকট্রন উপবৃত্তাকার পথেও আবর্তিত হতে পারে। কক্ষপথটি বৃত্তাকার না উপবৃত্তাকার হবে তা বোঝানোর জন্য সোমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা উপস্থাপন করেন। এই সংখ্যার প্রতীক এল, একে বলা হয় উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলোকে এস.পি.ডি.এফ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করলাম এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এস.পি.ডি.এফ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বৃত্তাকার পথের সাথে সাথে কিছু পথ উপবৃত্তাকারও থাকে, সেই বিষয়টা বোঝানোর জন্যই মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যার উপস্থাপিত হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা যে এল আছে তার মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভরশীল। অর্থাৎ সহকারীর মানটা, কোয়ান্টাম সংখ্যার মানটা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর ভিত্তি করেই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্দিষ্ট হয়ে থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয় সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0। আবার যদি n=2 হয়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 হয়, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 এবং 1। এখানে একটি কথা তোমাদের বলে রাখি যে প্রথমে বলা হয়েছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর ভিত্তি করে নির্ভরশীল। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সর্বোচ্চ মানটা তার থেকে 1 কম হবে এবং এটা শুরু হবে 0 থেকে। এল এর মান শুরু হবে 0 থেকে
n-1 পর্যন্ত, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার যে মান হবে তার থেকে 1 কম পর্যন্ত মানটা বিস্তৃত হবে। এখানে দেখালো n এর মান 1 হলে n এর মান 0, এখানে n-1 অর্থাৎ 1 - 1 = 0 হয়, 0 থেকে শুরু 0। উপশক্তি স্তর হবে সেক্ষেত্রে, যেহেতু একটাই উপশক্তি স্তর, সেখানে এসই হবে উপশক্তি স্তর। দ্বিতীয় কক্ষপথে n = যদি 2 হয়, সেক্ষেত্রে আমি বলেছি n এর মান 0 থেকে শুরু হবে এবং n এর চেয়ে 1 কম হবে, অর্থাৎ n যদি 2 হয় তাহলে n এর মান নিশ্চয়ই 1 কম হলে 1 হবে, তাহলে 0 এবং 1। এখানে উপশক্তি স্তর হবে দুটা, s এবং p, 2s এবং 2p, অর্থাৎ n এর মান যে 2 আছে, এই 2 এর জন্য s থাকবে আর 2 এর জন্য p থাকবে, উপশক্তি স্তরের দুইটা। আর প্রধান শক্তি স্তর হলো n = 2, তাহলে এই 2 নম্বর শক্তি স্তরের প্রধান শক্তি স্তর যেটা বা প্রধান যে কোয়ান্টাম সংখ্যা আছে, এইটার উপশক্তি স্তর দুটা, s এবং p। এখানে d ও f বা d বা f হয় না, তাহলে উপশক্তি স্তর হলো 2s এবং 2p। তৃতীয় কক্ষপথ অর্থাৎ n = যদি 3 হয়, সেক্ষেত্রে n এর মান হবে 0 থেকে শুরু বলেছি, আর n এর চেয়ে 1 কম হবে, তাহলে 0, 1, 2। এখানে উপশক্তি স্তর 3টা, 3 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর 3টা, সেটা হলো 3s, 3p এবং 3d। অর্থাৎ 3 নম্বর যখন শক্তি স্তর আসছে, তখন d যে উপশক্তি স্তর এটা আসতেছে l এর মানের উপর ভিত্তি করে, 3s, 3p, 3d। চতুর্থ কক্ষপথ যদি n = 4 হয়, সেক্ষেত্রে 4টি উপশক্তি স্তর হবে, 4টি 0 থেকে শুরু হয়ে n-1 অর্থাৎ 3 পর্যন্ত হবে, 0, 1, 2, 3। এখানে 4টি 3s, 3p, 3d এবং এখানে 4s, 4p, 4d এবং 4f হবে। এখানে 4s, 4p, 4d এবং 4f হবে, এখানে মিস্টেক হয়েছে লেখায়। তাহলে 4টি উপশক্তি স্তর, একটা হবে 4s, 4p, 4d এবং 4f। এই হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই মানটা সরাসরি প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে জড়িত এবং এটা শুরু হবে 0 থেকে এবং n-1 পর্যন্ত এর মানটা হবে। এরপরে আমরা আলোচনা করি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের m দ্বারা সূচিত করা হয়। পরমাণুর, আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ধনাত্মক চার্জ, কারণ নিউক্লিয়াসে থাকে আমরা জানি প্রোটন এবং নিউট্রন, কিন্তু নিউট্রনের কোনো চার্জ থাকে না বা চার্জ নিরপেক্ষ। সেক্ষেত্রে যে চার্জটা প্রদর্শিত হয় সেটা হলো প্রোটনের। এই প্রোটনের চার্জ হলো পজিটিভ বা প্লাস, ধনাত্মক চার্জ। এই ধনাত্মক চার্জের বাইরে, নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ থাকে, এই কক্ষপথে ইলেকট্রন যেটা ঋণাত্মক চার্জযুক্ত, এটা ঘূর্ণায়মান অবস্থায় থাকার কারণে পরমাণুর ভিতরে বিদ্যুৎ ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে একটি ঘূর্ণায়মান যে ফিল্ড, ইলেকট্রোনেগেটিভ ফিল্ড ঘূর্ণায়মান থাকে পজিটিভ চার্জের কেন্দ্র করে, সেক্ষেত্রে বিদ্যুৎ ক্ষেত্র এবং সেই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রধান শক্তি স্তরের অন্তর্ভুক্ত উপশক্তির স্তরগুলো পুনরায় কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত হয়। এদেরকে ম্যাগনেটিক অরবিটাল বলা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই ম্যাগনেটিক যে কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সঙ্গে আমরা এটুকু লিখব যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে m এর মান l এর মানের উপর নির্ভরশীল। দেখুন পর্যায়ক্রমে কিন্তু বিষয়গুলো আসছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উপর
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এখানে উল্লেখ্য যে এম এর মান 0 হতে শুরু হয়ে প্লাস মাইনাস এল পর্যন্ত হয়, অর্থাৎ এল এর মান যা হবে 0 থেকে শুরু হবে এবং প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে একটা চার্ট এখানে দেওয়া আছে। এই চার্টটা একটু খেয়াল করলে আমরা দেখব যে এন এর মান যদি 1 হয়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয়, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা একটাই হবে 0। এই 0-র জন্য সেটা থাকে এস, এই যে অরবিটাল নাম্বারটা হলো 1s। এবং যে কোয়ান্টাম 1s এবং এই 1s ইলেকট্রন থাকে 2টা, নাম্বার অফ ইলেকট্রন পার অরবিটাল হলো 2টা, একটাতে 2টা আমরা জানি যে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে এই মানটা হলো 0 থেকে শুরু। সেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। আবার যদি n=2 হয়, সেক্ষেত্রে এল এর মান হয় 0 এবং 1, অর্থাৎ এল এর মান এন এর মানের থেকে 1 কম হবে, কিন্তু শুরু হবে 0 থেকে। সেক্ষেত্রে দুটো উপশক্তি স্তর, এখানে 2s এবং 2p। 2s ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টা এবং 2p হলো 6টা। এটা হলো 2 নম্বর কক্ষপথেই দ্বিতীয়। আর অরবিটালের সংখ্যা হলো এখানে অ্যাক্টিভ, আর দ্বিতীয়টাতে হচ্ছে 0, +1 এবং -1। আমি আগেই বলেছি যে ইলেকট্রনের যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেটা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল এবং 0 থেকে শুরু হয়ে প্লাস এবং মাইনাস এল পর্যন্ত হয়। তাহলে 0-তে শুরু হয়েছে, এই 0-র চেয়ে কম বাম দিকে লেখা হয়েছে -1 এবং এর ডান দিকে বৃদ্ধির ক্ষেত্রে +1 ধরা হয়েছে। সেখানেই এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখতে পাচ্ছি যে 3টা, -1, 0 এবং +1। অপরপক্ষে n = যদি 3 হয়, সেক্ষেত্রে এল এর মান হলো 3টা, সেটা 0, 1 এবং 2। তাহলে 0-র জন্য একটি উপশক্তি স্তর 3s, এখানে 2টা ইলেকট্রন থাকে এবং যে 3p-তে p-এ থাকে 6টি এবং d-এ থাকে 10টি। এই হলো মোট ইলেকট্রন সংখ্যা 18টি। আর এই m এর মান হলো 5। এখানে 5, 0, +1, +2, -1 এবং -2, এই 5টি মোট ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান। অনুরূপভাবে 4, অর্থাৎ চতুর্থ যে শক্তি স্তর, সেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে 7টি, এখানে 7টি। আর ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে এসে 4 2টি, p-এ হলো 6টি, 10টি এবং হলো 14টি। এগুলো হলো নাম্বার অফ ইলেকট্রন পার অরবিটাল, অর্থাৎ প্রতিটা আমরা জানি যে অরবিটালে 2টি ছোট ছোট, এখানে যদি F4, F14টি হয়, সেক্ষেত্রে 7টা ছোট ছোট অক্টাল নাম্বার থাকে, প্রত্যেকটাতে 2টা। এটার জন্য 5টা থাকে, 5টা, এই 2টা থাকে। আবার এটার জন্য 3টা থাকে, আর এসের জন্য 1টা থাকে। প্রত্যেকটাতে 2টি করে ইলেকট্রন থাকে। এবার আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আলোচনা করব। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে, সেই আবর্তন কক্ষপথের সাথে সাথে নিজ অক্ষেও ইলেকট্রনটা ঘুরে। এখানে নিজ অক্ষের চারিদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। নিজের অক্ষের, এখানে কক্ষপথের কথা বলা হয়নি, কারণ আমরা জানি যে ইলেকট্রন তো কক্ষপথে ঘুরেই, ঘোরার সাথে সাথে নিজ অক্ষেও কিন্তু ইলেকট্রনটা ঘুরতে থাকে, অর্থাৎ 2 ধরনের এখানে ঘূর্ণনটা থাকে। তো এখানে নিজ অক্ষের উপর যে ঘূর্ণন, সেই ঘূর্ণনটা বোঝানোর জন্যই মূলত স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বারের অবতারণা করা হয়েছে বা বলা হয়েছে।
কোয়ান্টাম সংখ্যা নিজস্ব অক্ষের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ্য কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। এর মান হচ্ছে +12 এবং -12। এই মাত্র দুটো মান, একটি +12 এবং একটি -12। ইলেকট্রন যতগুলাই থাকুক না কেন, হয় মান হবে +12 অথবা -12। এই স্পিন ঘড়ির কাঁটার দিকে বা উপরের দিকে হলে মান -12, ঘড়ির কাঁটার দিকে হলে -12, এবং স্পিন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা নিচের দিকে, ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে হলে বিপরীত দিকে হলে মান হলো +12। বিপরীত দিকে যে বোঝানো হয়েছে এটা +12, এখানে +12 ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা নিচের দিকে হলো +12। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে স্পিনটা, তাহলে সেক্ষেত্রে -12 দেখানো হয়েছে। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটা অক্ষের ওপর ঘূর্ণনশীল। যদি এদিকে ডান দিকে ঘুরে, তাহলে এখানে হচ্ছে উল্টো দিকে যদি ঘুরে, তাহলে সেটা হচ্ছে উল্টো দিকে যদি ঘুরে ঘড়ির কাঁটা, তাহলে সেটা +12, এবং এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে সেটা -12। এই দুটো মান, যতগুলো ইলেকট্রন বা যত সংখ্যাই থাকুক না কেন, এই দুটি মান থাকে স্পিন কোয়ান্টাম সংখ্যার, একটি +12 এবং একটি -12। এবার আমরা অরবিট এবং অরবিটাল সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। অরবিট পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথ রয়েছে। এদের প্রধান শক্তি স্তর বা সেল বলে, যেমন আমরা বলেছিলাম যে কে, এল, এম, এন, এগুলো সেল, 1, 2, 3 নাম্বার শক্তি স্তর বা সেল বলে। এই প্রধান শক্তি স্তরই অরবিট নামে পরিচিত। এই অরবিট নিউক্লিয়াসে আবার অরবিটাল, যেটা হচ্ছে যে নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ যে সকল স্থানে, ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাবার বা ইলেকট্রন মেঘ বলে বা মেঘ বেশি থাকে, বা ইলেকট্রনের সঞ্চরণের ঘনত্ব বেশি থাকে যে সকল স্থানে, সে সকল এই সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে বলা হয়, ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে বলা হয় অরবিটাল। অর্থাৎ যে সকল স্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, ঘনত্ব বেশি থাকলে সেখানে ইলেকট্রন অবস্থানের বা পাবার সম্ভাবনা বেশি থাকে, এই সকল অঞ্চলটাই হচ্ছে অরবিটাল। নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। আমরা অরবিট এবং অরবিটাল আরেকটু পরিষ্কার করার জন্য দেখতে পারি যে এদের মধ্যে কী পার্থক্য আছে বা কী ধরনের বৈশিষ্ট্য কোনগুলো আছে, এগুলো আমরা দেখব। যে অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য: অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন আবর্তনের যে সব বৃত্তাকার পথ আছে তাদেরকে অরবিট বলে। নিউক্লিয়াসের অরবিটাল, নিউক্লিয়াসের চারিদিকে যেসব ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদেরকে অরবিটাল বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে n = 1, 2, 3, 4, 5 ইত্যাদি হলে অরবিট সমূহকে যথাক্রমে KL, MN এই সকল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। নাম্বারের ভিত্তিতে একটি আবার চিহ্নিত বা সূচিত করার বিষয় আছে। আবার সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা জানি যে উপশক্তি স্তর যেগুলো আছে সেগুলো এল, বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি হলে অরবিটালগুলোকে যথাক্রমে SP, D, F, G ইত্যাদি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি অরবিটের সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, যেমন K সেলে 2টি, n = 2, L সেলের জন্য 8টি, M সেল n = 3 যেখানে, সেখানে 18টি, n = যদি 4 হয় সেক্ষেত্রে 32টি ইলেকট্রন থাকতে পারে। এখানে প্রতিটি অরবিটালের বিপরীত স্পিনযুক্ত মাত্র 2টি ইলেকট্রন থাকতে পারে।
প্রতিটি অরবিটালে এই বিপরীত স্পিনযুক্ত মাত্র 2টি ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ প্রত্যেকটা জন্য একটি অরবিটালে 2টি ইলেকট্রন সর্বোচ্চ থাকে। এভাবে sp-df অরবিটালে যথাক্রমে 2, 6, 10 এবং 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমাদের আজকের যে বিষয় সেটা ইলেকট্রনের যে কক্ষপথ, এই কক্ষপথের ইলেকট্রন যে থাকে তাদের আকার আকৃতি, নাম, স্পিড, ম্যাগনেটিক অবস্থা, ম্যাগনেটিক সংখ্যা, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা যে ইলেকট্রন সমূহ পরমাণুতে যে ইলেকট্রন সমূহ সঞ্চারশীল থাকে তাদের পথের আকার আকৃতি, তাদের ম্যাগনেটিক অবস্থা, স্পিন অবস্থা এবং যে সকল জায়গায় লোকেশানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কোন কোন জায়গায়, সেই বিষয়গুলো আলোচনা করলাম। নিশ্চয়ই আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এটা আবার তোমরা নিজেরা বিভিন্ন বই থেকে এটি দেখার চেষ্টা করবে এবং এই ক্লাস চলাকালীন সময়ে কমেন্ট বক্সে তোমরা তোমাদের হাজিরাটা, অর্থাৎ তোমাদের রোল নাম্বার, ডিপার্টমেন্ট, পর্ব এবং শিফট উল্লেখ করে দিবা। তো তোমরা আশা করি যে নতুন যদিও হয় এই পড়াই, তো বারবার যদি তোমরা একটু পড়ো বা একটু নিজেরা চেষ্টা করো তাহলে তোমাদের কাছে সহজ হবে। আর যদি ভয় করো বা যদি মনে করো যে আমরা আসলে কোনোদিন পড়িনি, জানি না, তাহলে কিন্তু আসলে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা এই আমি যেটুকু পড়ালাম বা জানানোর চেষ্টা করছি এখান থেকে, এবং তোমরা কিছু নিজে বই থেকে এটা পড়ে তোমাদের প্রস্তুতি গ্রহণ করবা। সকলেই কোভিড পরিস্থিতিতে সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে বের হবা, বিভিন্ন কাজকর্মে যাবা, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাদের সরাসরি হয়তো ক্লাসের নির্দেশনা পেলে আমরা সরাসরি ক্লাসে যুক্ত হব। এই প্রত্যাশা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।